আলো 7 মাসের অন্তঃসত্ত্বা। আজ তার স্বামী তাকে দুচ্ছরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েই ক্ষান্ত হয়নি, বেল্ট দিয়ে মেরে ওর সমস্ত শরীরে দাগ ফেলে দিয়েছে। শরীরের কিছু কিছু জায়গা কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে, আবার অনেক আঘাত নীল হয়ে ফুলে রক্ত জমাট হয়ে গেছে। শেষের দিকে তার স্বামী বলা কথাগুলো এরকম ছিল, মা তুই কি মনে করস আমি জানি না? আমি ভালো করেই জানি তোর পেটের ওইটা আমার না, অন্য কারো পাপ আমার নামে ছাপিয়ে দিতে চাইছিস তুই। আমি এটাও জানি কার পাপ পেটে নিয়ে ঘুরছিস তুই। তোর মতো চরিত্রহীন মাকে সাথে আমি ঘর করতে পারবো না। গরিব ঘরের মেয়ে, সহজ সরল ভেবে বাবা মার কথায় বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তুই যে একটা বেশ্যা তা একদিন বুঝতে পারিনি। আমারই ভুল হয়েছে, বিয়ের আগেই তোর ভার্জিনিটি পরীক্ষা করে দেখে নেওয়া দরকার ছিল। তোর মতো লোভী মেয়েরা 2 পয়সার জন্য যার তার সাথে শুয়ে পড়তে পারিস। আমার শালার কপাল, এত এত মেয়ে দেখার পরেও তোকেই বিয়ে করলাম। কথাগুলো শুনে হতবুদ্ধি হয়ে কয়েক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়েছিল আলো। ওর চোখের সামনে সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছিল। নাসির কি বলছে এসব? 2 বছর সংসার করার পর স্বামীর মুখে এমন কথা শুনবে কখনো কল্পনাও করেনি আলো। বড় ভাবি পাশেই দাঁড়িয়েছিলেন, উনিও দেবরের সাথে তাল মিলালেন। আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না। বয়স কম হলে কি হবে, মনের মধ্যে যোগজোকানি তো কম না। তখন বুঝতে পারিনি বিয়ের আগেই যে এই মেয়ে এসব কাণ্ড করে বসে আছে। এখন তোমার কাছে শুনছি ওর পেটের বাচ্চা তোমার না। ভাবো একবার, কত বড় দুচ্চরিত্রে এই মেয়ে, ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, আবার ওই লোকের সাথে শুয়ে ওর বাচ্চাও পেটে ধরে। সি সি সি, এসব নোংরামি করার আগে একবার ভাবলো না ধরা পড়লে বাড়ির মানুষের সামনে মুখ দেখাবে কিভাবে? অবশ্য কাকে কি বলছি আমি, এই ধরনের মেয়েদের মনে ডর ভয়ে থাকলে প্রেমিকের সাথে রাত কাটাতে পারতো। বাবা গো বাবা, কি ধান্দাবাজ মেয়ে, এতদিন গাছেরও খেয়েছে তলারও কুড়িয়েছে। আলো আর শুনতে পারছিল না, এসব কথা তার সহ্য হচ্ছে না। গা গুলিয়ে বমি আসছে তার। 2 হাতে কান চেপে ধরে প্রতিবাদ করতে চাইল আলো। রুদ্ধ কণ্ঠে বলল, আপনারা এসব কি বলছেন ভাবি? আমি এমন কিছুই করিনি। আপনারা যা যা বলছেন তার মধ্যে একটা কথাও সত্য না। আমি দুচ্চরিত্রা নই। আপনাদের পায়ে পড়ি ভাবি, দোহাই লাগে, আমার নামে এত বড় অপবাদ দিবেন না। আপনি নিজেও তো একটা মেয়ে। আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি, ওকে সুস্থভাবে পৃথিবীতে আসতে দিন। কেন জন্মের আগেই ওর গায়ে কলঙ্কের দাগ লাগাচ্ছেন? আলোর স্বামী হুঙ্কার দিয়ে বলছে, চুপ মাগি চুপ, একটা কথা বলবি না তুই? এই বাচ্চা নিয়ে আর একটা কথা বললে ওকে তো শেষ করবই, সাথে তো জিভ টেনে ছেড়ে ফেলব। আলো চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে বলেছিল, বিশ্বাস করুন ও আপনারই সন্তান। আমি আল্লাহর নামে কসম কেটে বলতে পারি, আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো পাপ আমার চরিত্রে লাগতে দিইনি। আপনার কোথাও ভুল হচ্ছে। বড় ভাবির দিকে ফিরে আলো বলল, কেউ আপনাকে ভুল বুঝাচ্ছে। আমার নামে আপনার কানে বিষ ঢালছে। আপনি একটাবার আমাকে বিশ্বাস করুন। কিন্তু আলোর স্বামী তার কোনো কথাই শুনল না, বরং প্যান্টের বেল্ট খুলে ওকে ইচ্ছে মতো মারল। বেল্টের এক একটা বাড়ি যখন পেটে লাগছিল তখন আলোর মনে হচ্ছিল ও মনে হয় মরেই যাবে। ওর বাচ্চাটাও মনে হয় পৃথিবীর আলো দেখতে পাবে না। অসহ্য যন্ত্রণায় মা মা বলে কাতরাচ্ছিল আলো। তখনই তার স্বামী ওর চুলের মুঠি ধরে টেনে তুলে দাঁড় করায় ওকে। দাঁত কিরমির করে বলেছে, আমার বাড়িতে তোর মতো বেশ্যার কোনো জায়গা নেই। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমার চোখের সামনে থাকলে আমি তোকে মেরেই ফেলব। ব্যথায় আলোর সারা শরীর অবশ হয়ে আসছিল, ঠিকমতো দাঁড়াতে পারছিল না আলো।
এই অবস্থায় নাসির তাকে বাইরে বের করে দিয়ে ওর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শরীরের অসহনীয় যন্ত্রণা আর চোখের সামনে একরাশ অন্ধকার নিয়ে মধ্যরাতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালো আলো। 7 মাসে তার পেটের আকার অনেকটা বড় হয়েছে, পায়েও পানি এসেছে মনে হয়। ইদানিং পাগুলো কেমন ফোলা ফোলা লাগছে, হাঁটতে কষ্ট হচ্ছে আলোর। চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না। আলোর মনে হয় তার চোখের পানি শুকিয়ে যাচ্ছে। একটু কান্না করার পরই চোখ দিয়ে আর পানি বেরোয় না। 2 বছর ধরে সে তো আর কম কাঁদেনি। বিয়ের পর থেকে তো চোখের পানি তার নিত্যদিনের সাথী ছিল। স্বামী কখনো তাকে বোঝার চেষ্টা করেনি। তার কাছে সে শুধু ভোগের পণ্য ছিল, যাকে উনি বিয়ে নামক দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়েছিল। ওর ইচ্ছা অনিচ্ছার কোনো দামই ছিল না লোকটার কাছে। তবুও আলো মানিয়ে নিয়েছিল। প্রথম মানাতে কষ্ট হলেও একসময় ঠিকই কিন্তু মানিয়ে নিতে পেরেছিল। লোকটাকে সে কতবারই ভালোবাসতে চেষ্টা করেছিল, কতটা বাসতে পেরেছিল তা সেও জানে না। শ্বশুর শাশুড়ির মন কোনোদিনই পায়নি আলো। সে গরিব ঘরের মেয়ে ছিল। শাশুড়ির চাওয়া মতো কিছুই দিতে পারেননি তারা। সেসব নিয়েও আলোকে কম কথা শুনতে হয়নি। আলোর বড় জায়ের চোখের কাঁটা ছিল। অপ্রত্যাশিত কোনো একটা কারণে বিয়ের দিন থেকে যা তার শত্রু হয়েছে। সব কাজে তাকে ছোট করাই ভাবির একমাত্র উদ্দেশ্য ছিল। ভাবি কোনো কারণ ছাড়া কেন তাকে এতটা অপছন্দ করে, তার কারণটা বিয়ের 1ম বছর পার হবার পর আলো একটু একটু আন্দাজ করতে পেরেছিল। ভাবি নিজের স্বামীর থেকে তার দেবরকে একটু বেশিই ভালোবাসেন, আর তাই দেবরের বিয়েটা মন থেকে মেনে নিতে পারেননি তিনি। আলো সব বুঝেও কাউকে কিছু বলেনি, কারণ তার স্বামীর চরিত্রে সে ভাবির প্রতি কোনো দুর্বলতা কোনোদিনই লক্ষ্য করেনি। নিস্তব্ধ জনমানবহীন রাস্তায় হাঁটতে হাঁটতে আলো ভাবছে কোথায় যাবে সে এখন। বাবার বাড়ি ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নেই তার। নাসির কি বাবা মাকে সব জানিয়ে দিয়েছে? বাবা মা কি নিজের মেয়েকে বিশ্বাস করবে, নাকি বাকি সবার মতো বাবা মাও তাকে অবিশ্বাস করে তাড়িয়ে দিবে? ক্লান্ত শরীরে এলোমেলোভাবে পা ফেলতে ফেলতে আলো নিজের বাবার বাড়ির কাছে চলে এলো। বাড়ির সামনে এত মানুষ কেন? হঠাৎ ভাবনাটা মনে আসতে বুকে স্যাঁত করে উঠল আলো। বাবার কিছু হয়নি তো? অনেক দিন ধরেই বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। তাহলে কি বাবা মারা গেছে? তাই এত রাতে বাড়ির সামনে মানুষের ভিড়। একটু এগোলেও আলো চাপা কান্নার শব্দ শুনতে পেল। মা কাঁদছে। তাহলে আলো যা ভেবেছিল সেটাই হয়েছে। বাবা আর এই দুনিয়ায় নেই। বাবার মৃত্যুর ভাবনা মনে এলেও আজ আলোর কান্না পেল না। কাঁদবে কেন সে? বাবা তো ওনার কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। মানুষটা সারা জীবনে শুধু কষ্টই করে গেছে, কখনো সুখ করতে পারেননি। আলো মানুষের ভিড় ঠেলে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বাবাকে একটা সাদা চাদর দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখা হয়েছে। বাবার মাথার পাশে বসে মা কাঁদছে। আলোকে দেখে মায়ের চোখ জ্বলে উঠল যেন। আলোর দিকে এগিয়ে আসছেন উনি। আলো বুঝলো বাবা মারা গেল ঠিকই, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তার কলঙ্কের কথা বাবা ঠিকই জেনে গেছেন। মা ঝাঁঝালো গলায় চিৎকার করে বললেন, হতভাগী মুখপুরি, এখানে কেন এসেছিস তুই? কি দেখতে এসেছিস? এখন মানুষটা জীবনের শেষ সময়টুকু কিভাবে লজ্জায় অপমানে তরফাতে মরেছে তা দেখতে এসেছিস? অমন নোংরা কাজ করার আগে লজ্জা করলো না তোর? তুই আমার মেয়ে, এই মেয়েকে আমি পেটে ধরেছি। ছি, এই দিন দেখার আগে আল্লাহ আমার মরণ দিলেন না কেন? তোর মতো কালনাগিনী আমার মেয়ে হতে পারে না। আলো কিছুই বলল না। নীরবে মার সব অভিযোগ অপমান গ্রহণ করল। তার চোখ জ্বালা করছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হচ্ছে না। মানুষটা সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে, কখনো কারো কাছে মাথা নিচু করেনি। শেষে কিনা ওর নিজের মেয়ে এভাবে মানুষটার মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। আমরা কি দোষ করেছিলাম রে আলো? কেন আমাদের এত বড় শাস্তি দিলে? আলো খেয়াল করলো এখানে উপস্থিত প্রতিটা মানুষ তাকে ঘৃণার নজরে দেখছে। আলো নিজেও জানে না কেন তার কপালে এই বদনাম জুটল। সে কি করেছে যার জন্য তার চরিত্রে কলঙ্কের কালি লাগলো? আলোর মা বিলাপ করে কাঁদছেন।
আলো কোনো রকমের উচ্চারণ করল, মা, একটাবার তোমরা আমাকে বাবাকে দেখতে দিবে? আমি বাবার কাছে যাব না মা, এখান থেকে একটাবার শুধু বাবার মুখটা দেখব। বাবার কবর দেওয়া হয়ে গেলেই আমি চলে যাব তোমাদের থেকে অনেক দূরে। শেষের দুটা লাইন আলো নিজেকে শোনালো যেন, খবরদার, তোর এই নোংরা মুখে আমার স্বামীকে বাবা বলবি না। তুই তোর মতো মেয়ের বাবা হয়ে মানুষটা মরার আগেও কষ্ট পেয়ে গেছে, তুই ওর মুখ দেখলে ওর কষ্ট বাড়বে বই কি কমবে না। আলো আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, পা দুটো পাথর হয়ে গেছে অনেক আগে। এখন তার চোখের সামনে সব কিছু অন্ধকার ঠেকছে। বেরিয়ে পড়ল আলো, কোথায় যাবে জানে না সে। আসার সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, এমন মেয়ে ফেটে দৌড়লে কপালে তো বদনাম জুটবেই। ভালোই হয়েছে বাপটা মরে গেছে, বেঁচে থাকলে এসব সহ্য করতে পারত না বেচারা। অন্য একজন বলল, শুনলাম ওর পেটেরটা নাকি অন্য কারো পাপ। দেখো মেয়ে, স্বামীর সাথে গড় করে অন্য বেটার পাপ পেটে নিয়ে ঘুরে, এই মেয়েরও তো মরে যাওয়া উচিত। এরা মরবে না, দেখো না স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিলে কীভাবে নির্লজ্জের মতো বাপের কাছে এসে উঠল। আমি তো একটা কথাই ভাবছি শুধু, না জানি কোন মেয়ের ঘর ভেঙেছে, কার স্বামীকে নিজের ঝালে ফেলেছে। এদের মতো মেয়েদের জন্যই তো আমাদের মতো সহজ সরল মেয়েরা স্বামীকে ধরে রাখতে পারে না। আল্লাহ এদের রূপ দেয়, রূপ দেখিয়েই তো পুরুষ পাগল করে। এদের রং টং দেখে বেটা ছেলেদের মাথা ঠিক থাকবে কি করে বলো দেখি। আলো আর শুনতে পেল না, তার কান জিজি করছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। অন্ধকার রাস্তায় আলো হেঁটে যাচ্ছে, যাবার কোনো জায়গা নেই ওর। আজ থেকে আপন বলতেও কেউ রইল না। ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় আলো দাঁড়ালো, উকি দিয়ে ব্রিজের নিচে তাকালো। ভীষণ খাদ কলকল ধ্বনি তৈরি করে পানি বয়ে যাচ্ছে। এখান থেকে লাফিয়ে পড়লে আলোর লাশ কেউ খুঁজে পাবে না। প্রাণীর স্রোত তাকে ভাসিয়ে দূরে কোথাও নিয়ে যাবে। চোখ বন্ধ করলো আলো। না, সে ঝাঁপ দিতে পারবে না। নিজের জীবন শেষ করে দেওয়ার অধিকার তার থাকলেও তার ভিতরে যে আছে তার জীবন শেষ করার অধিকার আলোর নেই। যে এখনও এই পৃথিবীর আলো দেখেনি, নিজের কষ্টের ভাগ আলো এই মাসুমকে কেন দিবে? তার ভাগের কষ্ট তাকেই পেতে হবে। দূর থেকে দুটা লাইট ক্রমশ আলোর দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে ব্রিজ আলোয় আলোয় চোখ ঝলসে যাচ্ছে। আলো ভালো করে তাকাতে পারছে না সে দুই হাত চোখের সামনে এনে ধরল। তার ঠিক তখনই পিচ ডালা রাস্তার বুকে টায়ারের কর্কশ শব্দ তুলে আলোর দুই হাত সামনে একটা গাড়ি এসে ব্রেক কষল। আলো এখনও চোখে হাত দিয়ে রেখেছে। তীব্র আলোয় চোখ খুলতে কষ্ট হচ্ছে তার। সে ভেবে পাচ্ছে না এই রাতের বেলা একটা গাড়ি তার সামনে এসে দাঁড়িয়েছে কেন। হঠাৎ তার মনে একটা ভয় ঢুকে গেল। গাড়িতে যারা আছে তাদের মনে খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? এই অবস্থায় আল্লাহ যেন তাকে কোনো বাজে পরিস্থিতিতে না ফেলে। এই মুহূর্তে কোনো বাজে লোকের পাল্লায় পড়লে সে নিজেকে রক্ষা করতে পারবে না। মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করলো আলো। তখনই সশব্দে গাড়ির দরজা খুলে একটা লোক নেমে এলো। অন্ধকার থাকায় লোকটাকে চিনতে পারল না সে। কয়েক পা হেঁটে এসে লোকটা আলোর সামনে দাঁড়ালে আলো তাকে ভালো করে দেখে চেনার চেষ্টা করলো। স্মৃতিতে একটু ছাপ দেওয়ার পর আলো লোকটাকে চিনে ফেলল। আলো ভেবে পাচ্ছে না এই লোক এখানে কি করছে। দীপ্ত ফলকহীন দৃষ্টিতে আলোকে দেখছে। আলোর মুখের উপর থেকে চোখ সরে সবার আগে ওর উঁচু পেটটার দিকে দীপ্ত চোখ গেল। আলো সেটা বুঝতে পেরে শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে পেট ডেকে নিল। দীপ্ত সেটা দেখে হাসলো। দীপ্তই আগে কথা বলল, কেমন আছো আলো? আপনি এখানে কোত্থেকে এলেন? দীপ্ত আবারও হেসে বলল, এদিক দিয়েই যাচ্ছিলাম, দেখলাম কেউ একজন ব্রিজের নিচে উকি দিয়ে দেখছে, ভাবলাম সুইসাইড করতে যাচ্ছে হয়তো। মানুষটাকে বাঁচানোর জন্য এগিয়ে এলাম। কাছে এসে দেখলাম মানুষটা একজন নারী। আর এখন সামনে দাঁড়িয়ে দেখছি সেই নারী আর কেউ না, তুমি।
আলো দীপ্তকে দেখছে। মানুষটা সেই 2 বছর আগে থেকে চিনে, তেমন বিশেষ কোনো চেনা না, তবুও মানুষটাকে সে মনে রেখেছে একটা বিশেষ কারণে। দীপ্তকে এতটা সহজ হতে দেখে আলো মনে মনে ভাবল, এই মানুষটা কি সেই মানুষ যে 2 বছর আগে তার জন্য কেমন একটা পাগলামি কাণ্ড করেছিল। এখনও ভাবলই বিশ্বাস হতে চায় না তার। দীপ্ত কি এই 2 বছরে সব কিছু ভুলে গেছে? নইলে আলোর সামনে এতটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে কিভাবে? আলো নিজের পরিস্থিতির উপরেই মনে মনে হাসল। দীপ্ত তার আজকের এই অবস্থার কথা জানতে পারলে নিশ্চয়ই 100 হাসবে। তার সামনে প্রকাশ্যে না হাসলেও মনে মনে তো অবশ্যই হাসবে। হাসারই কথা। আলো তাকে ফিরিয়ে দিয়ে বাবা মার পছন্দ ওই লোকটাকে বিয়ে করেছিল সেদিন। আলোর ভাবনায় সেদ ফেলে দীপ্ত বলল, তুমি এত রাতে এই ব্রিজের উপর কি করছো? আলো কোনো উত্তর দিল না। দীপ্ত তার উত্তরের অপেক্ষা করে আবার বলল, উকি দিয়ে যে দেখছিলে, তুমি জানো নিচে কত গভীর খাদ? বাই চান্স মাথা ঘুরে যদি নিচে পড়ে যেতে, তখন তোমার কি অবস্থা হতো ভেবে দেখেছো একবার? যার কপালে দুঃখ লেখা আছে সে দুঃখগুলো ভোগ না করে অত সহজে মরবে কি করে? আলোর উপর দিয়ে যে ঝড় যাচ্ছে তার থেকে মৃত্যুই তার কাছে সহজ মনে হয়। বেঁচে থেকে আলো প্রতিটা মুহূর্তে আর এই যুদ্ধ করতে পারছে না। তার সমস্ত শক্তি শেষ হয়ে এসেছে। তাচ্ছিল্যের সুরে আলো বলল, আমার কিছু হবে না, আমি এত সহজে দুনিয়া থেকে বিদায় নেব না। দীপ্ত কপাল কুঁচকালো, বলল, ধরো যদি কিছু হয়ে যায়, নিজের জন্য না ভাবো। দীপ্ত আলোর পেটের দিকে ইশারা করে বলল, ওর কথা তো ভাবতে পারো। আলো মনে মনে বলল, ওর কপাল আর আমার থেকে ভালো কোন দিক দিয়ে? জন্মের আগেই নিজের বাপ তাকে অন্যের পাপ বলেছে, নিজের সন্তান হিসাবে স্বীকার করছে না। দুনিয়াতে এলে তার কপাল ভালো হয়ে যাবে না, তাকেও আমার মতোই সারা জীবন দুঃখ কষ্ট সহ্য করতে হবে। দীপ্ত হঠাৎ তাড়া দেওয়া গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছিলে বলো তো, আমি তোমাকে নামিয়ে দিই। তাহলে আর বাকি থাকবে না কিছু, কলঙ্কের 16 কলা পূর্ণ হবে। কিছু বললে? আমি ঠিক শুনতে পাইনি। না, আপনাকে কিছু বলিনি। তাহলে চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এই সময় একা যাওয়া তোমার জন্য সেফ হবে না। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না, আপনি যেখানে যাচ্ছিলেন যেতে পারেন। আমি একা একাই যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। জেদ করো না তো, বলছি নামিয়ে দিয়ে আসি। চলো, গাড়িতে আসো। এত বলার পরও যখন দীপ্ত ওর কথা শুনছে না, তখন আলোর রাগ উঠে গেল। লোকটা কেন তার সমস্যা বুঝতে চাইছে না, কেন জেদ করছে? এখন ওনার সাথে কোথাও গেলে বদনাম তারই হবে। এমনিতেই তো কত বদনামের ভাগীদার হয়েছে সে। লোকের চোখে তার কলঙ্কের শেষ নেই। নতুন করে আর কোনো কলঙ্ক সহ্য করতে পারবে না সে। তাই আলো রেগে গিয়ে বলল, আমি বলছি তো আমি একা যেতে পারবো। শুধু শুধু আপনি কেন জেদ করছেন? নিজের কাজে যান না আপনি। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, নিজের ভালো আমি নিজেই বুঝে নেব। দীপ্ত থতমত খেয়ে গেলেও কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলল, আলো কিছু হয়েছে তোমার? এনিথিং রং? তুমি এমন বিহেভ করছো কেন? আলোর মাথা ফেটে যাচ্ছে, সে আর সহ্য করতে পারছে না। এমনিতেই ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, চোখ ভরে ঘুম আসছে। এদিকে এই ছেলে তার পিছুই ছাড়তে চাইছে না। তার জীবনে যা ইচ্ছা তা হোক, ধ্বংস হয়ে যাক সব।
তাতে ওই ছেলের কি? সে কেন আলোর জন্য এত চিন্তা করছে? নাকি 2 বছর আগে তার সেই সিদ্ধান্তের জন্য এখন ওর বর্তমান অবস্থার উপর হাসছে, মজা নিতে এসেছে? আলো চেঁচিয়ে বলল, আপনাকে বলেছি না আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না? আমার জন্য কেন অত দরদ দেখাচ্ছেন? আমি আপনার কে হই? যেখানে নিজের আপনজনেরা আমাকে নিয়ে ভাবে না, সেখানে আপনি কে? কেন আমার জন্য ব্যস্ত হচ্ছেন? বলতে বলতে আলো মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে দীপ্ত এসে ওকে ধরে ফেলে। বেশি উত্তেজিত হওয়ার কারণে আলো জ্ঞান হারিয়ে ফেলেছে। সকাল থেকে খাওয়া হয়নি, পেটে একটা দানা পানিও পড়েনি। সে তো এখন একা না, এই শরীরে এত দখল সহ্য হয়? এখন সকাল থেকে না খাওয়া, তার উপর শরীরের উপর এত অত্যাচার। মায়ের জায়গাগুলো এখন নীলচে হয়ে শক্ত জমাট বেঁধে গেছে। মার ওখান থেকে বেরিয়ে এই অবস্থায় 2 কিলোমিটার হেঁটেছে, যার ফলস্বরে আলো এখন জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যেতে নিচ্ছিল। দীপ্ত না থাকলে আলো পড়েই যেত। দীপ্ত আলোকে ধরার পর বুঝতে পারলো আলোর গা গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। দীপ্ত আর দেরি করলো না, আলোকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসিয়ে দিল। দীপ্ত নিজের ড্রাইভিং সিটে উঠে বসে আলোর মাথা ওর কাঁধে রেখে গাড়ি স্টার্ট করলো। আলো তার পাশে, তার কাঁধে মাথা রেখে তার বাড়িতে যাচ্ছে। ভাবতেই মনটা নেচে উঠছে দীপ্তর। এই মেয়েটাকে একসময় সে ভালোবেসেছিল, এখনও বাসে। আলোকে বিয়ে করার স্বপ্নও দেখেছিল একসময়। সেটা সত্যি না হলেও এখন তো আলো তার পাশে আছে। ইস, এই সময়টা যদি এখানেই থেমে যেত। দীপ্ত অবচেতন আলোকে কোলে নিয়ে মেন রোড দিয়ে ঢোকার সময় মেজো চাচির চোখে পড়ে গেল। মেজো চাচি ডাইনিংয়ে পানি খাচ্ছিলেন। দীপ্তকে দেখে হাত থেকে গ্লাস রেখে গলা পাঠিয়ে সবাইকে ডাকতে লাগলো, বাবা বাবা, ভাইজান, ও ছোট, কোথায় তোরা? জলদি এদিকে আয়। এসে দেখে যা দীপ্ত কাকে নিয়ে এসেছে। বড় ভাবি এলেন না? আপনার ছেলে কি কাণ্ড করেছে, এসে দেখে যান একবার। দীপ্ত মেজো চাচির কথায় কান না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মেজো চাচির স্বভাবই ছোট একটা বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করে তাকে হাতির রূপ দেওয়া। কিন্তু ততক্ষণে মেজো চাচির ডাকে সবাই হল রুমে এসে গেছে। দীপ্তর দাদা আব্দুর রহমান খান সিঁড়ির মাথায় দাঁড়িয়ে গমগমে গলায় বললেন, কি হয়েছে এখানে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এত চিৎকার চেঁচামেচি কিসের? সবাই কি ভুলে গেছ এটা ভদ্রলোকের বাড়ি? রাত বিরাতে হইচই আমি একদম সহ্য করব না। মেজো চাচি সাথে সাথেই বলে উঠলেন, চিৎকার চেঁচামেচি কি এমনিই করছি বাবা? দেখুন আপনার নাতি রাত বিরাতে কাকে যেন বাড়িতে নিয়ে এসেছে। ওর দিকেই তাকিয়ে দেখুন না, মেয়েটা ওর কোলে ঘুমিয়ে আছে। দীপ্ত আগুন চোখে চাচির দিকে তাকালো। চাচি আজ দীপ্ত ছাওয়ার ভয় পেল না। দীপ্তর বাবা গলা ছড়িয়ে এগিয়ে এলেন, দীপ্ত, এসব কি? কাকে নিয়ে এসেছো তুমি? তুমি এভাবে তাকে যখন তখন এই বাড়িতে নিয়ে আসতে পারো না। এই বাড়ির কিছু নিয়ম আছে, তুমি সেসব নিয়ম অমান্য করতে পারো না। দীপ্ত শক্ত অথচ শান্ত গলায় বলল, আমি যাকে তাকে বাড়িতে নিয়ে আসিনি বাবা, আর এ বাড়ির কোনো নিয়মও ভাঙেনি। মেজো চাচি আবার কিছু বলতে যাচ্ছিলেন। দীপ্ত চোখ ফাঁকিয়ে ওনার দিকে তাকালেন। উনি দমে গেলেন, তবু মিনমিনিয়ে বললেন, যাকে তাকে নিয়ে না আসলে এই মেয়েটা কে? মেয়েটা তো নিজের পায়েও হেঁটে আসছে না, সোজা কোলে উঠে আসছে। বাবা! দীপ্তর মা এবার কথা না বলে থাকতে পারলেন না। মেজো, তুই চুপ করবি? আমার ছেলেকে নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। তুই তোর ছেলে মেয়েদের নিয়ে ভাব। আমার ছেলের ব্যাপারে আমি ঠিক দেখে নেব। ভাবি ও দাদা ওদের থামিয়ে দিয়ে বললেন, থামবে তোমরা? দীপ্তর সাথে আমাকে কথা বলতে দেবে? দীপ্ত, কে এই মেয়ে? ওকে এভাবে কেন বাড়িতে নিয়ে এসেছ? দাদু, ওর আপাতত যাবার কোনো জায়গা নেই, তাই ও কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। দীপ্তর বাবা অবাক হয়ে বললেন, থাকবে মানে? ওর যাবার জায়গা নেই তাতে আমাদের কি?
পৃথিবীতে এমন অনেক মানুষেরই থাকার জায়গা নেই, তাই বলে কি সবাইকে তুমি আমাদের বাড়িতে এনে তুলবে? অচেনা একটা মেয়েকে আমাদের বাড়িতে কেন থাকতে দেব? সবার কথা জানি না বাবা, ওকে এই বাড়িতে থাকতে দেবে কারণ আমি ওকে বিয়ে করব। পৃথিবীর সব আশ্রয়হীন মেয়েকে যদি বিয়ে করতাম তাহলে হয়তো তাদের সবাইকে এই বাড়িতে জায়গা দিতে হতো। সবাইকে যেহেতু করতে পারছি না, তাই আপাতত আলোকে এই বাড়ির বৌমা মেনে নাও। দীপ্তর এসব কথা শুনে সবার মুখ থেকে সমস্বরে একটা কথাই উচ্চারণ হলো, বিয়ে? হ্যাঁ, 2 বছর আগে আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, তখন পারিনি, কিন্তু এবার আমি কারো বাধা মানব না। বাবা রেগে গিয়ে বললেন, 2 বছর আগে কেউ তোমাকে বাধা দেয়নি, ওই মেয়ে নিজেই তোমাকে ফিরিয়ে দিয়েছিল। মানুষ মাত্রই ভুল বাবা, তখন সে যে ভুল করেছে তা এখন শুধরে নেবে। এতক্ষণে বিস্ময়ের ধাক্কা সামলে নিয়ে মা বললেন, তুই কি ওকে জোর করে ধরে নিয়ে এসেছিস দীপ্ত? মেয়েটা জেগে নেই কেন? অজ্ঞান করে তুলে এনেছিস? বিয়েতে এই মেয়ের মত আছে? দীপ্তর মার মুখের দিকে তাকিয়ে সব ঠিক আছে হাসি দিল। ছেলের মুখে হাসি দেখলেও ওনার আর কোনো চিন্তা থাকে না। কিন্তু মেজো চাচি বলে উঠলেন, কিন্তু এই মেয়ের তো বিয়ে হয়ে গিয়েছিল, তুমি একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করবে দীপ্ত? ওর স্বামীকে ওকে ডিভোর্স দিয়েছে নাকি তুমি ভয় দেখিয়ে? দীপ্তর আগুন চোখের দিকে তাকিয়ে চাচি এর বেশি কিছু বলার সাহস পেলেন না। আমি আলোকেই বিয়ে করব, ওই আমার বউ হবে। এতে যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে আমাকে বলো, আমি আলোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। ছেলের কথা শুনে ইয়াসির খান রাগ সামলাতে না পেরে কাঁপা গলায় বললেন, দীপ্ত, তুমি কিন্তু অসভ্যতা করছো। করলে করছি বাবা, কোনো কালেই তো আমি তোমাদের চোখে সভ্য ছিলাম না দীপ্ত। বাবা ছেলের মাঝে গুরুতর ঝগড়া লেগে যাবার আগে আব্দুর রহমান খান ওদের দুজনকে থামিয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, বিয়ে তোমার যাকে খুশি তুমি তাকেই করতে পারো, এতে আমাদের আপত্তি থাকার কিছু নেই। 2 বছর আগেও আমি তোমাকে বাধা দিইনি, এবারও দেব না। কিন্তু যে মেয়ে তোমাকে 2 বছর আগে ফিরিয়ে দিয়েছে, এবার কি সে তোমাকে গ্রহণ করবে? এবারও যে এই মেয়ে নিজের বাবা মার কথা শুনে তোমার হাত ছেড়ে দিবে না, তার কি নিশ্চয়তা আছে তোমার কাছে? দাদুর কথা শুনে দীপ্তর ঠোঁটের কোণে মুহূর্তের জন্য হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। এবার আলো পিছিয়ে যাবে না দাদু, সেই নিশ্চয়তা এবার আমার হাতেই। না গেলেই ভালো। তবে আর একটা কথা, তুমি আমার নাতি, তোমার সুখের কথা ভেবে তোমার সব আবদার, সব পাগলামি, সব জেদ মেনে নিলেও যদি কখনো এমন সময় আসে যে তোমার জেদের জন্য আমার বংশের মাথা নিচু হয়েছে, তাহলে তুমি আমার যত আদরেরই হও না কেন, আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না। তেমন কিছুই হবে না দাদু, তুমি নিশ্চিত থাকতে পারো। সব ঝামেলা এত সহজে মিটে যাচ্ছে দেখে মাঝখান থেকে মেজো চাচি বলে উঠলেন, কিন্তু বাবা, এ মেয়ের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসের রাত দিন আকাশ পাতাল তফাৎ। এ মেয়ে কীভাবে এই বংশের বউ হবে বাবা? তার উপর এর আগেও একবার বিয়ে হয়েছে। দাদু কিছু বলার আগে দীপ্ত হুঙ্কার ছেড়ে বলল, ও স্ট্যাটাসের কথা তুমি বলছো মেজমা? হাসছে দীপ্ত, তোমার মুখে না এসব কথা ঠিক মানায় না। তোমার বাবা তার 2 নাম্বারই কাজের দায়ে মাসে কয়বার জেলে যায়, হিসাবে আছে তো তোমার কাছে? নাকি আমি আবার একবার ভুলে মনে করিয়ে দেব? আচ্ছা, এই তো 3 দিন আগের একটা ঘটনা মনে করিয়ে দেই। তোমার বাবা নাকি মেয়েদের নিয়ে ব্যবসা করে।
এমন একটা গুজব বেরিয়েছিল। আমার কাছে গুজব বলে মনে হয় না অবশ্য। তুমিও ভালো করেই জানো সত্যি তোমার বাবা এই কাণ্ড করেছে, সেজন্য ওনাকে পুলিশ অ্যারেস্ট করে। খবরটা নিতান্তই গুজব, এতে সত্যতা নেই। প্রমাণ করি উনি রাতারাতি বেরিয়েও আসেন। সবার সামনে দীপ্তর করা এই অপমানে মেজো চাচি থরথর করে কাঁপতে লাগলেন। চোখ আগুন করে ফোঁফাতে ফোঁফাতে বললেন, তোমার এত বড় সাহস! তুমি আমার বাবাকে! রাগে কাঁপতে কাঁপতে কথা শেষ করতে পারলেন না উনি। দীপ্ত চাচির বেহাল অবস্থা দেখে ভীষণ মজা পাচ্ছে। ঠোঁট টিপে হাসতে হাসতে সে বলল, এ বাবা, না না, তোমার বাবা আমার নানা হন। নানার সম্পর্কে এই কঠিন সত্য আমি কেন কোনো অবস্থাতেই উচ্চারণ করতে পারি না। জিভে কামড় দিয়ে মাথা এপাশ ওপাশ দুলিয়ে বলতে থাকলো, উনি মদ গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মেয়ে নিয়ে যা খুশি তা করুন, আমি কিছু বলতে পারবো না, কারণ উনি আমাদের আত্মীয়। তার থেকে বড় কথা, সমাজও তোমাদের স্ট্যাটাস কত উপরে, দেখতে হবে না? দাঁতে দাঁত চেপে মেজো চাপি বললেন, দীপ্ত, আমি তোমার ভাড়া বাড়ি একদম সহ্য করব না। এক্ষুনি আমি তোমার চাচ্চুকে বলছি, দাঁড়াও। দীপ্ত যেন চাচার কাছে বিচার দেওয়ার চাচির এই হুমকিতে ভীষণ ভয় পেয়েছে। এমন মুখ ভঙ্গি করে বলল, আমি ভীষণ ভয় পেলাম। দীপ্তর বাবাও মেজ বউয়ের বাবা লোকটাকে বিশেষ পছন্দ করেন না, কারণ ওনারা আলাদা আলাদা পার্টির লোক। তাই তিনি ছেলেকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলেন না, বরং তিনি এই মুহূর্তে ছেলের করা প্রতিটা আচরণে মজা পাচ্ছেন। তার ছেলে মেজ ভাইয়ের অতি আধুনিক এই বউটিকে গোলের পর গোল খাইয়ে যাচ্ছে দেখে আনন্দ অনুভব করছেন। দীপ্তটা অ্যাক্টিং করতে পারে, মনে মনে উনি বললেন, বাপকা বেটা, আই এম প্রাউড অফ ইউ মাই সান। এগিয়ে যাও, এই মুখোশধারী সাপের সব বিষ বের করে দাও। আব্দুর রহমান খান এতক্ষণ স্তব্ধ হয়ে সবটা দেখে যাচ্ছিলেন। ওনার মেজো ছেলের বউ দীপ্তকে মনে মনে হিংসে করে এটা উনি জানতেন, কিন্তু দীপ্ত কবে থেকে এতটা অভদ্র হয়ে গেল ভেবে উনি স্তম্ভিত। দীপ্ত তো আগে এমন ছিল না। হ্যাঁ, একটু রাগী ছিল, এটা তিনি অস্বীকার করবেন না। বাইরের মানুষের সাথে যাই করুক, কিন্তু পরিবারের কেউ তাকে একটা শর্মালেও চুপ করে থাকার স্বভাব ছিল তার। আর সেই স্বভাবের দীপ্তর সাথে ওনার সামনে দাঁড়ানো দীপ্তর কোনো মিল খুঁজে পাচ্ছেন না তিনি। দীপ্ত কবে ওনার অজান্তে এভাবে পুরোপুরি পাল্টে গেল। অনেক হয়েছে, আমি যে এখানে আছি তা হয়তো কারো মনে নেই। তোমরা থামো এবার। নিজেদের মধ্যে কি নিয়ে অমন লেগে পড়লে তোমরা? বাবা, দীপ্ত আমার বাবাকে। দাদু, আমি রুমে যাচ্ছি, ওকে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, ওর জ্ঞান ফেরাতে হবে। বলে দীপ্ত কোনো উত্তরের অপেক্ষা না করে কারো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ির দিকে এগোতে লাগলো। আব্দুর রহমান খান সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই নিজেদের ঘরে যাও। আজকের পর যেন এই বিষয় নিয়ে কারো মুখে আর একটা কথা না শুনি, এটা আমার হুকুম। দীপ্ত আলোকে ওর রুমে নিয়ে গেল। এখনো আলোর জ্ঞান ফিরেনি। সে এখনো দীপ্তের বুকে মিশে আছে। দীপ্তের ইচ্ছে করছে না আলোকে নিজে থেকে দূর করতে। এভাবে যুগের পর যুগ পার করে দিতে চায় সে, কিন্তু এখন আলোর জ্ঞান ফেরানো সব থেকে বেশি জরুরি। দীপ্ত আলোকে নিয়ে ওর বেডে শুইয়ে দিল। আলোর মুখের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে আলোর চোখে মুখে পানি ছিটে দিল। আলো একটু নড়ে উঠল। জ্ঞান ফিরছে আলোর। দীপ্তর মুখে হাসি ফুটে উঠল। আলোর চোখ ফিটফিট করতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। চোখের পাতা যেন ভারী পাথরে
পরিণত হয়েছে। আলো চেষ্টা করেও চোখ মেলতে পারছে না। কোথায় এখন সে? তার বাচ্চাটা, সে কি বেঁচে আছে, নাকি ওরা দুজন মৃত্যুর পরের জগতে এসে পড়েছে? অনেক কষ্টে আলো চোখ মেলল। এত আলো কিসের? সে কোথায় আছে এখন? চোখ মেলে সবার আগে দীপ্তকে দেখতে পেল সে। দীপ্ত আলোকে তাকাতে দেখে মৃদু হেসে বললে, ঠিক আছো তুমি? এখন কেমন লাগছে? কোথায় আছি আমি? আপনি? আমার বাড়িতে আছো তুমি। তখন রাস্তায় তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আঁতকে উঠল আলো। এই পাগল লোক তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে কেন? আলোকে অপমান করা, লজ্জা দেয়াই কি এই লোকের আসল উদ্দেশ্য? আলোকে লোকটা বুঝাতে চাইছে, সেদিন আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ঠিক কাজ করনি। আমাকে বিয়ে করলে আজ তোমার এই অবস্থা হতো না। আমাকে বিয়ে করলে তুমি খুশি থাকতে পারতে। এত বড় ভারী ব্যাংক ব্যালেন্স, গাড়ির সম্মান, মর্যাদা সব পেতে তুমি। তোমার একটা সিদ্ধান্তে সব কিছু তোমার হাতে হতে পারত। তোমার নিজের ভুলের জন্য আজ তোমাকে আশ্রয়হীন হয়ে রাস্তায় ঘুরতে হচ্ছে। সব ভুলে তোমার আলো। আলো নিজের অজান্তে বলে উঠল, না। ব্রুকুসকে দীপ্ত বলল, কি না আলো? আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাকে এখানে নিয়ে আসতে আপনাকে কে বলেছে? আমি এখানে আসতে চেয়েছি? তাহলে কেন আপনি? কথাগুলো বলতে বলতে আলো উঠতে যাচ্ছিল। দীপ্ত তাকে বাধা দিল। এই আলো, তুমি এত আনইজি হচ্ছ কেন বলো তো? আমি একজন বন্ধু হয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। এর বেশি কিছু না। তোমাকে উত্তেজিত হতে হবে না। তোমার শরীর মনে হয় অনেকটাই দুর্বল। আলো কোনো বাধা মানল না। সে একা একাই উঠে বসল। দীপ্ত তাকে সাহায্য করতে চাইলে হাত দেখিয়ে ওকে থামালো। আমার শরীর অনেক ভালো আছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি আপনার সাহায্য চাইনি। আমার রাস্তায় আমি একা। আলো হঠাৎ উঠে দাঁড়ালে তার মাথা ঘুরে উঠল। কাঁধ থেকে শাড়ির আঁচলটা পড়ে গেল। দীপ্ত বিস্মিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। এতক্ষণ শাড়ির আঁচল দিয়ে আলোর শরীর পেছানো ছিল বলে দীপ্তর গায়ে মারের দাগগুলো দেখতে পায়নি। আঁচল সরে যাওয়ায় দীপ্ত আলোর হাতে পিঠে আঘাতের নীলচে দাগ স্পর্শ দেখতে পাচ্ছে। পিঠের কয়েকটা আঘাতে সুইয়ের ফোঁটার মতো রক্তের ফোঁটা জমাট বেঁধে আছে। দেখতে দেখতে দীপ্ত চোখ মুখের ভাব কঠিন হয়ে উঠছে। আলো তাড়াতাড়ি করে আঁচল পেঁচিয়ে পিঠ হাত ডেকে নিল। দীপ্ত উঠে দাঁড়িয়েছে। দুই হাত মুঠো ফাঁকিয়ে জ্বলন্ত চোখে দাঁতে দাঁত চেপে বলল, এসব কিভাবে হয়েছে তোমার? কে তোমাকে মেরেছে? তোমার স্বামী তোমার গায়ে হাত তুলেছে? ওই লোকের জন্য তোমার এই অবস্থা? তোমার গায়ে আঘাতের দাগের কারণ তোমার স্বামী তো? আলো দীপ্তর মুখের দিকে তাকিয়ে চুপ করে আছে। দীপ্তকে বোঝার চেষ্টা করছে সে। দীপ্তর চোখ মুখের কঠিন ভাব দেখে আলোর ভয় লাগছে। সবটা জানলে দীপ্ত যদি তার শ্বশুরবাড়ি গিয়ে তার স্বামীকে কিছু বলে, নিজের কলঙ্কের সাথে দীপ্তকে জড়াতে চায় না সে। তাই আলো বলল, এসব জেনে আপনার কাজ কি? আর আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে এসব প্রশ্ন করছেন কোন অধিকারে? আপনার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই আমি। আমাকে যেখান থেকে এনেছেন সেখানে রেখে আসুন, নয়তো আমিই চলে যাচ্ছি। আপনাকে কষ্ট করতে হবে না। আলো চলে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়লে দীপ্ত পেছন থেকে ডাকলো, আলো। ওর কণ্ঠে এমন কিছু ছিল যে আলো না দাঁড়িয়ে পারল না। তুমি এখন কোথাও যাবে না। যতদিন না পর্যন্ত তুমি সুস্থ হচ্ছ ততদিন এই বাড়িতেই থাকবে। রাত 12টার পরে কোনো প্রেগনেন্ট মহিলা নিশ্চয়ই মনের সুখে হাওয়া খেতে রাস্তায় বেরোয় না। আর ধরলাম তুমি হাওয়া খেতেই বেরিয়েছ,
তাহলে তোমার বাড়ি থেকে এত দূরে এসে ব্রিজের নিচে উকি দিয়ে নিশ্চয়ই হাওয়া খাচ্ছিলে না। আমার সামনে তুমি সেন্সলেস হয়েছ। আমি না থাকলে তুমি ওই পেট নিয়ে নিচে পড়ে কিভাবে পড়তে খেয়াল আছে? এতক্ষণে হয়তো তোমার বাচ্চা তুমি দুজনেই। তোমার গায়ে জ্বর, মারের দাগ স্পষ্ট, তবুও বলছো তোমার লাইফে সব কিছু ঠিক আছে, কোথাও কোনো ঝামেলা নেই। আমাকে এতটা বোকা কেন ভাবছো? তর্ক করো না আলো। আমাকে একজন বন্ধু ভেবে তুমি আমার বাড়িতে থাকতে পারো। কথাগুলো বলে দীপ্ত লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার বাইরে গিয়ে কিরমির করে উচ্চারণ করলো, ওই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না, জানে মেরে ফেলবো। শুয়োরের বাচ্চাটা আমার আলোর গায়ে হাত তুলেছে, এত বড় সাহস ওর। ওকে আমি কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াবো, তবেই আমার নাম দীপ্তি ইয়াসির খান। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।